নমস্কার বন্ধুরা, ছোট গল্পের সন্ধানের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের এই গল্প পাঠ সিরিজের দ্বাদশ পর্ব। আর আজকের পর্বটা একটু ওই গতানুগতিক শীতের রাতের ভূতের গল্প বা ছোটদের ঘুম পাড়ানির গল্প বা এই কোনো রহস্য গল্প নয়। আজকে আমরা একটা অন্য রকমের গল্প নিয়ে আসতে চলেছি। আজকালকার আমাদের এই কর্মব্যস্ত জীবনে হাসির বড়ই অভাব। সেখানে কেউ কেউ আবার যায় পয়সা খরচ করে লাফিং ক্লাবে। তো দেখা যাক এই গল্পের মাধ্যমে আপনাদের একটু নির্ভেজাল আনন্দে স্বাদ দিতে পারি কিনা। শুরু হচ্ছে আজকের আমাদের গল্প ঘণ্টেদার বাজিমাত। রচনা উজ্জ্বল কুমার দাস। আমাদের ময়রাডাঙ্গার ছেলেদের যখন চাকরির জন্য সারা ভারতবর্ষে চরকিবাজির মতো ঘুরে ঘুরে জিভ বেরিয়ে পড়ছে, কিন্তু কোনো কিছুই কপালে জুটছে না, তখন আমাদের ময়রাডাঙ্গার ঘণ্টেদা চাকরি না করার জন্য পাকাল মাছের মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। একেই বলে কপাল। ঘণ্টাদার চাকরির গল্পটা তাহলে তোমাদের একটু খুলেই বলি। ঘণ্টাদার ছোট মামা একটা বড় অফিসে কাজ করেন। ওনাকে শুধু কাজ করেন বললে হয়তো ঠিক বলা হবে না, উনি অফিসের ট্রেড ইউনিয়নের 1 নম্বর নেতা। এই পরিচয়টাই অফিসে ওনার আসল পরিচয়। তা যাই হোক, সেই ছোট মামার অফিসে কিছুদিন হলো একটা পোস্ট ফাঁকা হয়েছে। তাই ছোট মামা তার একমাত্র ভাগ্নে ঘণ্টেদাকে ঢোকাবার জন্য উঠে পড়ে লাগলেন। ছোট মামা ভেতর থেকে সব ব্যবস্থা পাকা করে ঘণ্টেদার জন্য ইন্টারভিউ লেটার অফিস থেকে বের করে আনলেন। তারপর নির্দিষ্ট দিনে যথাসময়ে ছোট মামা ঘণ্টেদাকে চাকরির ইন্টারভিউয়ের জন্য পাকড়াও করে অফিসে নিয়ে গেলেন। অফিসে সেদিন অনেক বেকার ছেলেপুলেরাই ইন্টারভিউ দিতে এসেছিল, কিন্তু এলে কি হবে, সবই ফাঁকা। এই চাকরি তো শুধু আমাদের ঘণ্টে মুখার্জিরই হবে। এই ব্যাপারে তিনি নিঃসন্দেহ। এক এক করে সব ছেলের ইন্টারভিউ হলো। অবশেষে ঘণ্টেদার ডাক। ঘণ্টেদা ঘরে ঢুকতেই অফিসের সাহেব বললেন, বসুন, আপনার নামই তো ঘণ্টে মুখার্জি। ঘণ্টেদা উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, আমাদের অফিসের ট্রেড ইউনিয়নের লিডার রণজিৎ মুখার্জি আপনার কে? আমার ছোট মামা। তা বেশ বেশ, তা আপনি ওরকম মাথা নিচু করে বসে আছেন কেন? আপনার নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। আমি আপনাকে কোনো অঙ্ক বা ট্রান্সলেশন জিজ্ঞাসা করব না। আমি শুধু আপনার উপস্থিত বুদ্ধি আর স্মার্টনেসের সামান্য পরীক্ষা করে দেখব। কারণ আপনার মতো দেখতে অনেক স্মার্ট ছেলেই আজকে ইন্টারভিউ দিয়ে গেলেন, কিন্তু আসলে তারা সবাই একেবারে ল্যাদারাম। সেরকম ছেলে কিন্তু আমার অফিসে চলবে না। ঘণ্টেদা মনে মনে ভাবল, তাকে যদি এর থেকে অঙ্কের ফর্মুলা বা বড় বড় ট্রান্সলেশন জিজ্ঞেস করা হতো তাহলে অনেক ভালো ছিল। কেননা এই দুটোর কোনোটাই তার জানা নেই, অতএব গোল্লা। আর ওইদিকে ছোট মামাও একেবারে ল্যাংখেত। আমাকে চাকরিতে ঢোকায় কার বাপের সাধ্য। অফিসের বড় সাহেব এবার বললেন, আচ্ছা এবার শুনুন, যে কথাগুলো আপনাকে বলবো আপনি পটপট করে তার বিপরীতার্থক বাক্যগুলি বলবেন, ঠিক আছে? বড় সাহেব বললেন, ভেরি গুড। ঘণ্টা বলল, ভেরি ব্যাড। বড় সাহেব বললেন, আরে আমি এখনো পর্যন্ত আরম্ভ করিনি। ঘণ্টেদা সঙ্গে সঙ্গে বলল, আমি তো স্যার আরম্ভ করে দিয়েছি। ঠিক ওই সময় অফিসের এক উচ্চপদস্থ অফিসার বড় সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন। দরজায় নক করে যেই বড় সাহেবের উদ্দেশ্যে বললেন, মে কাম ইন স্যার? বড় সাহেব তার উত্তরে বললেন, ইয়েস কাম ইন। ভদ্রলোক দরজা সঙ্গে সঙ্গে ঠেলে ঘরে ঢুকলেন। আর ঠিক সেই সময় ঘণ্টেদা বড় সাহেবের ইয়েস কাম ইনের বিপরীতার্থক শব্দ বলে ওঠে, গেট আউট। ভদ্রলোক তো একেবারেই থ। আর এইদিকে বড় সাহেবও রেগে লাল হয়ে গেছেন। পিছন থেকে ডেকে পিয়ন ঘণ্টেদাকে প্রায় একরকম ঘর ধাক্কা দিয়েই বাড়ি থেকে বার করে দিল। ঘণ্টেদাও এবার ছোট মামার দেওয়ার চাকরিটার 12টা 5 বাজিয়ে দিয়ে আহ্লাদে আটখানা হয়ে সন্ধেবেলায় আমাদের ময়রাডাঙ্গার বোতলবাবুর বিখ্যাত রকে আমাদের নিয়ে তেলে ভাজা আর মুড়ি খেতে খেতে
সারাদিনের ইন্টারভিউয়ের গল্প শোনাতে লাগলো। দিন সাতেক বাদে আবার ঘণ্টেদার টিকিটে টান পড়ল। এত কাণ্ড করার পরও ঘণ্টেদার ছোট মামা ঘণ্টেদার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রায় জোগাড় করে ফেলেছেন। এখন শুধু ঘণ্টেদার ওকেওয়ালা একটা মেডিকেল সার্টিফিকেট পেলেই চাকরি পাকা। ঘণ্টেদার মেডিকেল টেস্ট ওই অফিসেরই ডাক্তার করবেন। এবারও ঘণ্টেদার ছোট মামা ঘণ্টেদাকে ধরে বেঁধে নির্দিষ্ট দিনে মেডিকেল টেস্টের জন্য নিয়ে গেলেন। ঘণ্টেদা ডাক্তারের চেম্বারে ঢুকে চারপাশটা একটু ভালো করে দেখে নিল। একদিকে দেয়ালে বিভিন্ন সাইজের অ আ ক খ একটা তালিকা টাঙানো আছে, আর তার উপরে বিভিন্ন রঙের গোলাকার কয়েকটা বৃত্ত আঁকা আছে। ডাক্তারের চেয়ারের এক পাশের মাটিতে রাখা আছে একটা ওজন নেবার যন্ত্র, আর অন্য পাশের একটা টেবিলে তাতে একটা মস্ত বড় অয়েল ক্লথ পাতা আছে। ঘণ্টেদা এতক্ষণ শুধু দেখছিল আর মাথায় নানা রকম ফোন দিয়ে আঁটছিল। কিছুক্ষণ পর ডাক্তারবাবু এসে বললেন, নিন এবার জামা গেঞ্জি জুতো সব খুলে ফেলুন, এবার আপনার মেডিকেল টেস্ট আরম্ভ হবে। ঘণ্টেদা ডাক্তারবাবুর কথা মতো সব জামা কাপড় খুলে ফেলল, আর ডাক্তারবাবু তখন তার টেবিলের মাথা নিচু করে কিছু কাগজপত্রে হাত তোলাচ্ছিলেন। কাগজপত্র ঠিক করে যখন চোখ তুললেন ঘণ্টেদার দিকে, দেখলেন ঘণ্টেদার এক গাছা তাগা ছাড়া আর কিছুই নেই শরীরে। ডাক্তারবাবু লজ্জায় মুখে হাত দিয়ে ঢেকে বললেন, আরে মশাই করেছেন কি, একেবারে সব জামা কাপড় খুলে ফেলেছেন? কেন, আপনি তো সব জামা কাপড় খুলে ফেলতে বললেন। আরে আমি কি আপনাকে একেবারে সব জামা কাপড় খুলতে বলেছি? বলেছি শুধু জামা গেঞ্জি আর জুতো খুলতে। নিন নিন তাড়াতাড়ি প্যান্ট ফ্যান্ট পরে নিন। তারপর ডাক্তার ঘণ্টেদার উচ্চতা মাপতে শুরু করলেন। ডাক্তারবাবুর ফিতে আর ঘণ্টেদার মাথা পর্যন্ত যায় না, কারণ ডাক্তারবাবু ভীষণ বেঁটে আর আমাদের ঘণ্টেদা তাল গাছের মতো লম্বা। তা যাই হোক, শেষকালে টুলের ওপর দাঁড়িয়ে কোনোভাবে ঘণ্টেদার উচ্চতা মাপলেন। এরপর ডাক্তারবাবু ঘণ্টেদার ওজন মাপার যন্ত্রটা দেখিয়ে বললেন, নিন দুপায়ে ভর দিয়ে দাঁড়ান দেখি, ওজনটা দেখে নিন। ঘণ্টেদা ওজন মাপার যন্ত্রে দাঁড়াবার পর ভেতরের কাঁটাটা কোনো রকমের 40 কেজির ঘরে গিয়ে ধিক ধিক করে হাঁপতে থাকে। ডাক্তারবাবু ঘণ্টেদার দিকে তাকালেন। ঘণ্টেদা তখন ফিক ফিক করে তালপাতার সেপাইয়ের মতো হেসেই যাচ্ছে। ঘণ্টেদার এরকম গা জ্বলানি হাসি দেখে ডাক্তারবাবু কাশতে শুরু করলেন। কাশতে কাশতেই বললেন, নিন নিন দয়া করে জামা কাপড় পরে ফেলুন। ঘণ্টেদা তাড়াতাড়ি জামা কাপড় পরে ডাক্তারবাবুর সামনে এসে বসল। ডাক্তারবাবু ঘণ্টেদাকে দেখে বললেন, চাকরি তো আপনার একরকম হয়েই গেছে, তা না হলে আপনার মতো একজন ওজনহীন মানুষকে কোনো ডাক্তারই সার্টিফাই করতেন না। তা যাই হোক, আর একটাই টেস্ট বাকি আছে। এখনও বাকি? হ্যাঁ, এবার আপনার চোখটা একটু দেখব। এমনিতে তো দেখে মনে হচ্ছে ভালোই আছে, তবুও নিয়মমাফিক একবার দেখে নেওয়া আর কি। এবার ওই চেয়ারটায় গিয়ে বসুন তো। ঘণ্টেদার ডাক্তারবাবুর নির্দেশ মতো চেয়ারে গিয়ে বসল। সে চেয়ারের সোজাসুজি প্রায় 10 ফুট দূরে একটা মিনি ট্রাফিক সিগন্যাল, তাতে লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি রঙের 5খানা কাঁচ লাগানো আছে। ডাক্তারবাবু একটা বোতাম টিপে স্ট্যান্ডের একটা আলো জ্বেলে ঘণ্টাদাকে বললেন, আচ্ছা এটা কী রঙের আলো জ্বলছে? ঘণ্টাদা বেশ কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে বলল, আগে এটা নীল আলো জ্বলছে। ঘণ্টাদার কথা শুনে ডাক্তারবাবু আঁতকে উঠে বললেন, সে কি, এটা তো লাল আলো, আপনি কি লাল নীলের পার্থক্য বোঝেন না? ঘণ্টাদা ডাক্তারবাবুর কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে রইল। ঘণ্টাদাকে এরকম চুপচাপ বসে থাকতে দেখে ডাক্তারবাবু আর একটা আলো জ্বেলে বললেন, থাকবে, এবার বলুন তো এটা কী রঙের আলো জ্বলছে? সাদা। ঘণ্টাদা উত্তর দিল। ডাক্তারবাবুর মুখে আর কোনো রা নেই। গাঢ় সবুজ রঙকে বলে কিনা সাদা? তিনি মনে ভাবতে লাগলেন, এমন কালার ব্লাইন্ড মানুষ কিভাবে চাকরি করবে? কিন্তু কিচ্ছুই বলার নেই। অফিসে ট্রেড ইউনিয়নের লিডারের ভাগ্নে, বেশি কিছু বললে ডাক্তারের চাকরিটাও থাকে কিনা সন্দেহ। তা যাই হোক, ডাক্তারবাবু ওকে মেডিকেল সার্টিফিকেট লিখে ঘণ্টাদাকে ছেড়ে দিলেন। ঘণ্টাদাও বেশ মনের আনন্দে কোমর দোলাতে দোলাতে উল্টো পাল্টা মেডিকেল টেস্ট দিয়ে বেরিয়ে এসে
সোজা একেবারে সিনেমা গিয়ে ঢুকলো। সিনেমা দেখে বাড়ি ফিরল যখন সন্ধে হয়ে গেছে। বাইরে ফুরফুরে হাওয়া বইছে, কিন্তু ঘণ্টেদার বাড়িতে তখন দারুণ গুমোট আবহাওয়া। ঝড় উঠল বলে। আকাশে পূর্ণিমার চাঁদ, আর ঘণ্টেদার বাড়ির বারান্দায় ছোট মামার বিশাল চকচকে টাকে তারই প্রতিফলন হয়েছে। ঘণ্টেদা, আমি কলকাতার রসগোল্লা। গানের সুর ভাসতে ভাসতে বাড়িতে ঢুকতেই ঘণ্টেদার ছোট মামা বললেন, ঘণ্টে, সত্যি আজ রসগোল্লা খাওয়ার দিন। ঘণ্টেদা ছোট মামাকে প্রশ্ন করে, কেন মামা, কি অকাল হলো? কেন রে, তুই এত সুন্দর ইন্টারভিউ দিয়েছিস, তোর চাকরিটা হয়ে গেছে? ঘণ্টেদা ছোট মামার কথা শুনে মনে মনে ভাবল, ছোট মামা বুঝি তার সাথে রসিকতা করছে। তাই একগাল হেসে বলল, দূর, ও চাকরি হতেই পারে না। আমি তো জানি আমি ইন্টারভিউ কি দিয়েছি, কিন্তু তোর যে চাকরি হয়ে গেছে, আমি নিজে হাতে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছি। এই কথা শুনে ঘণ্টেদার মুখটা ভার হয়ে গেল। এত ষড়যন্ত্র করেও চাকরিটা বানচাল করতে পারল না। তাই অগত্যা চাকরিতে জয়েন করতেই হলো। কিছুদিনের মধ্যেই ঘণ্টেদা অফিসের বড় সাহেবকে পকেটে পড়ে ফেলেছে। একদিন ঘণ্টেদা অফিস টাইমের মধ্যে একটু বাইরে গেছে, আর সেই সময় ঘণ্টেদার ডাক পড়ে বড় সাহেবের কাছ থেকে। কিছুক্ষণ পর ঘণ্টেদা অফিসে ফিরে এলে ঘণ্টেদাকে ভয় দেখাবার জন্য অফিসের 2-4 জন বলল, বড় সাহেব ঘণ্টেদার খোঁজ করছিলেন, ঘণ্টেদাকে না দেখতে পেয়ে খুব রেগে গেছেন। ঘণ্টেদা সব কথা শুনে একদম নার্ভাস না হয়ে একগাল হাসি মুখ নিয়ে বড় সাহেবের ঘরে গিয়ে হাজির। বড় সাহেব ঘণ্টেদাকে ডেকে জিজ্ঞাসা করলেন, আপনি এতক্ষণ কোথায় গিয়েছিলেন? আমি আপনার খোঁজ করে আপনাকে পেলাম না। আগে একটু সেলুনে গিয়েছিলাম। বড় সাহেব সেলুনের কথা শুনে একটু অবাক হয়ে বললেন, সেলুনে? কেন স্যার, সেলুন শব্দটা কি আপনি ভুলে গেছেন? কেন, সেলুন শব্দ ভুলে যাব কেন? না, আপনার তো অনেকদিন সেলুনে যাওয়ার অভ্যাস নেই। কেন? আপনার মাথার চুল তো অনেক দিন হলো বিদায় হয়েছে, একেবারে গড়ের মাঠ করে দিয়ে গেছে। বড় সাহেব ঘণ্টেদার কথা শুনে রাগ না করে নিজের হাতটা একবার টেকো মাথায় বুলিয়ে নিয়ে আক্ষেপের সুরে বলেন, তা যা বলেছেন, অনেক দিন হলো সেলুনে গিয়ে চুল কাটার পাটটা উঠেই গেছে, আর দাড়ি তো নিজেই বাড়িতে কাটি। আচ্ছা, আপনি অফিস টাইমে সেলুনে গিয়েছিলেন কেন? আগে স্যার চুল কাটতে। অফিস টাইমে চুল কাটতে? আগে স্যার আমার মাথার চুলগুলো কি অফিস টাইমের মধ্যে বাড়েনি? বড় সাহেব ঘণ্টেদার এ ধরনের প্রশ্নের উত্তর দিতে না পেরে একেবারে বোবা হয়ে গেলেন। সেদিনের মতো ঘণ্টেদা বড় সাহেবের ঘর থেকে বের হয়ে এলো। তারপর একদিন অফিসের কর্মচারীদের মধ্যে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলার সম্ভাব্য ফলাফল নিয়ে খুব তর্ক বিতর্ক চলছিল। একদল বলছে ইস্টবেঙ্গল জিতবে, অন্য দল বলছে না মোহনবাগান। ঘণ্টেদা ওনাদের এরকম তর্ক শুনে বলল, আমি কিন্তু বাজি ধরতে পারি যে ইস্ট বেঙ্গলই জিতবে। ঘণ্টেদার কথা শুনে মোহনবাগানের সাপোর্টার অনিলবাবু খুব রেগে গিয়ে বললেন, আমিও বাজি রাখছি যে আজকের খেলায় মোহনবাগানই জিতবে, কেউ ঠেকাতে পারবে না। ঘণ্টেদা অনিলবাবুকে বললেন, ঠিক আছে 500 টাকার বাজি ধরুন। অনিলবাবু বললেন, ঠিক আছে 500 টাকাতেই আমি রাজি। যারা এতক্ষণ মোহনবাগানের হয়ে সাপোর্ট করছিলেন তারা 500 টাকার বাজি শুনে এক এক করে কেটে পড়তে শুরু করলেন। একমাত্র অনিলবাবুই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ঘণ্টেদার বাজিতে রাজি হলেন। সেদিনের খেলায় সত্য ইস্টবেঙ্গলই জিতল, আর অনিলবাবুর কচকচে 500 টাকা গেল। এই বাজিতে জেতার পর থেকে ঘণ্টেদা অফিসের মধ্যে কোনো তর্ক বিতর্ক হলেই বাজি ধরে বসত। প্রথম সকলেই ঘণ্টেদার সাথে বাজি ধরত, কিন্তু সকলেরই এমন কপাল, ঘণ্টেদার সাথে কেউই আর বাজিতে জিততে পারত না। তাই অফিসের অনেকেরই ঘণ্টেদার ওপর একটা চাপা রাগ ছিল, কিন্তু কেউই তা প্রকাশ করতে পারতেন না। ট্রেড ইউনিয়নের নেতার ভাগ্নে বলে কথা। অফিসের অনিলবাবু ঘণ্টেদার ওপর একেবারেই চটা, কারণ অবশ্য সেই বাজি ধরা। তিনি আজকাল আর কিছুতেই ঘণ্টেদাকে সহ্য করতে পারছেন না। তিনি সেই কারণে ট্রেড ইউনিয়নের নেতাদের ভয়কে অগ্রাহ্য করে অফিসের বড় সাহেবকে ঘণ্টেদার সব কথা জানালেন,
যে অফিসকে ঘণ্টেদা নাকি ফাটকা বাজারে পরিণত করতে চলেছে। অনিলবাবুর কথার সত্যতা প্রমাণের জন্য বড় সাহেব ঘণ্টেদাকে বেশ কয়েকদিন চোখে চোখে রাখলেন। একদিন ঘণ্টেদা হাতে নাতে ধরা পড়ে গেল। অফিসের সবচেয়ে বয়স্ক স্টাফ দেবীপ্রসাদ ভট্টাচার্যের সঙ্গে কী নিয়ে যেন একটা তর্ক বিতর্ক চলছে, আর সেই ফাঁকে ঘণ্টেদা তার সঙ্গে বাজি ধরে বসল। বড় সাহেব এটা লক্ষ্য করা মাত্রই ঘণ্টেদা সম্পর্কে সব কিছু জানিয়ে দিল্লিতে হেড অফিসে একটা চিঠি লিখলেন। কিছুদিনের মধ্যে সেই চিঠির জবাব চলে এলো। ঘণ্টেদা দিল্লিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। বড় সাহেব যখন ঘণ্টেদাকে এই খবরটা জানালেন, ঘণ্টেদা তখন বড় সাহেবকে বলল, ঠিক আছে স্যার, আমি আপনার কথা মতো দিল্লি চলে যাচ্ছি, কিন্তু দিন 15-র ভেতরেই আমি কিন্তু দিল্লির অফিসের বড় সাহেবের কান মুলে আবার কলকাতার অফিসে ফিরে আসছি। ঘণ্টেদার এরকমের কথা শুনে বড় সাহেব চমকে উঠে বললেন, কী বলছেন? দেখবেন স্যার, আমি হলাম গিয়ে ময়রাডাঙ্গার ঘণ্টে মুখুজ্জে, যা কথা সেই কাজ। আর আপনি যদি বিশ্বাস না করেন, আপনি আমার সাথে বাজি লড়ে দেখতে পারেন। ঘণ্টেদার কথা শুনে সেদিন কলকাতার বড় সাহেব মনে মনে খুব হেসেছিল আর বলেছিল, বাজি জিততে জিততে আপনার মাথাটাই নাকি খারাপ হয়ে গেছে। দিন 7 মধ্যে ঘণ্টেদা দিল্লির অফিসে জয়েন করল। প্রথম দিন অফিসে গিয়েই দিল্লির অফিসের বড় সাহেবের ঘরে ঢুকে তাকে নমস্কার জানালো। বড় সাহেব বললেন, ও আপনি সেই কলকাতার অফিসের ঘণ্টে মুখার্জি? আপনার কান দুটো স্যার? আমার কান? হ্যাঁ স্যার, আপনার কান দুটো দেখছি। কেন, আমার কানে আবার কি হলো? আমার মনে হয় আপনার কান দুটো ঠিক সমান নয়। সমান নয়? বলেন কি? এর আগে তো কেমনও এরকম কথা কেউ কখনো বলেনি। বলবে কি স্যার, আমার মতো চোখ তো আর সবার নেই। বড় সাহেব ঘণ্টেদার কথার সত্যতা প্রমাণের জন্য তাড়াতাড়ি নিজের হাত দিয়ে কান দুটো ধরে একটু পরীক্ষা করে বললেন, আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না। আপনি নিজের কান নিয়ে দেখেছেন তো, তাই নিজেই বুঝতে পারছেন না। আপনি যদি অভয় দেন তো আমি একবার ভালোভাবে পরীক্ষা করে দেখতে পারি। বড় সাহেবও নার্ভাস হয়ে গিয়ে বললেন, ঠিক আছে, ভালো করে দেখুন তো। ঘণ্টেদা বড় সাহেবের কান পরীক্ষা করতে গিয়ে এমন মোচড় দিল যে বড় সাহেব তারস্বরে চিৎকার করে উঠলেন। বড় সাহেবের চিৎকার শুনে অফিসের সমস্ত লোক বড় সাহেবের ঘরে গিয়ে ঢুকল। ঘরে ঢুকে গিয়ে দেখে ঘণ্টেদা বড় সাহেবের কান মুলছে। এই দৃশ্য দেখে তো সবাই একেবারে থ। অফিসের লোকেরা ঘণ্টেদাকে এই মারে তো কি সেই মারে। ঘণ্টেদা তাদের শান্ত করার জন্য বলল, বড় সাহেবই নাকি তাকে তার কান ধরার অনুমতি দিয়েছেন। তাদের মধ্যে একজন বললেন, বড় সাহেব, কথাটা কি ঠিক? বড় সাহেব তখন প্রায় কাঁদো কাঁদো সুরে বললেন, কি আর বলবো, আজ প্রথমেই ঘরে ঢুকে আমায় বলল আমার নাকি একটা কান ছোট, অন্যটা বড়। তারপর আমি একবার পরীক্ষা করি, কিছুই বুঝতে পারলাম না, তাই আমি বললাম একবার দেখুন তো। তা আমি কি করে জানবো যে কান ছোট বড় পরীক্ষা করতে গিয়ে এভাবে কান মুলে দেবে? ঘণ্টেদা তখন বলল, না স্যার, কানটা একটু ভাঁজ না করে নিলে তো ঠিক মতো মাপা যায় না, সেই জন্য একটু ভাঁজ করে নিচ্ছিলাম আর কি। তা আমি কি করে জানবো যে আপনার ননির শরীর? একটু ভাঁজ করলেই আপনি তারস্বরে চিৎকার করে উঠবেন। বড় সাহেব ঘণ্টেদার কথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে বললেন, আপনার মতো গোলমেলে লোককে আমি আর অফিসে রাখবো না। আপনি আপনার অফিসের লোকদের জ্বালিয়ে খাবেন। এ কথা বলেই বড় সাহেব কলকাতার অফিসের বড় সাহেবকে ট্রাঙ্ক কল করলেন। হ্যালো, কলকাতা ব্রাঞ্চ, দয়া করে লাইনটা একটু আপনাদের অফিসের বড় সাহেবকে দিন তো। হ্যালো, ধরুন। কয়েক সেকেন্ডের মধ্যেই কলকাতা অফিসের বড় সাহেব ফোন ধরে বললেন, হ্যালো, হ্যাঁ, আমি দিল্লি অফিসের বড় সাহেব বলছি, বলুন। আপনার অফিস থেকে ঘণ্টে মুখার্জি নামে যাকে পাঠিয়েছেন তাকে আমি আমার অফিসে রাখতে পারছি না। কেন, কি হলো? কি করেছে সে? কি করেছে? প্রথমে আমাকে দেখে বলে কিনা আমার একটা কান ছোট। কান? কেন কেন আপনি কি ধান শুনছেন? তারপর কি হলো? তারপর আমার কান পরীক্ষা করতে গিয়ে এমন সব ঘটনা করলো যে সে আর আমি বলতে পারছি না। আমি আজই ওকে আবার কলকাতার অফিসে পাঠিয়ে দিচ্ছি।
এই কথা বলে দিল্লির অফিসের বড় সাহেব রিসিভারটা নামিয়ে রাখলেন। তারপর একটা কাগজে লিখে ঘন্টেদার হাতে দিয়ে বললেন, আপনি আবার কলকাতার অফিসে গিয়ে জয়েন করুন। আমাদের অফিসে আপনার মতো লোককে আমি রাখতে পারবো না। ঘন্টেদা হাসতে হাসতে দিল্লির অফিস থেকে বিদায় নিয়ে 2-4 দিনের মধ্যেই কলকাতার অফিসে এসে হাজির। অফিসে এসেই ঘন্টেদা সোজা বড় সাহেবের ঘরে ঢুকে বলল, দেখলেন তো স্যার, যেই কথা সেই কাজ। ঘন্টে মুখার্জি কোনোদিন বাজিতে হারে না। ধন্যবাদ। আজকের এই অন্যরকম হাসির গল্প কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। এখনও পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটায় প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে যখন যখন নতুন নতুন গল্প এখানে পাবলিশ করা হবে আপনারা তার আপডেট পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন।